হাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে এই করোনাকালে সকলের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখবে। সুস্থতা আগে প্রয়োজন, শরীর মন সুস্থ তো সব কিছুই ভালোভাবে হবে। সকলের সুস্থতা কামনা করছি। আজ আমরা হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণে কিভাবে সম্পদ সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার সেটা প্রমাণ করে দেখব, অথবা এটাকে অন্যভাবেও বলা যায় এ সমান সমান এল প্লাস ওই, এটি প্রমাণ করে দেখাও, অথবা সমীকরণের সাহায্যে প্রমাণ করো যে সম্পদ সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার। আরেকটিভাবে বলা যায় টেবুলার ছকের সাহায্যে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব ব্যাখ্যা করো। চলো দেখে আসি কিভাবে সম্পদ সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার হয় সেই বিষয়টি। সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। গত 5টি ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান কি, ডেবিট ক্রেডিট নির্ণয়, লেনদেন এবং হিসাব সমীকরণের সাহায্যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়, এবং গত ক্লাসে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখেছিলাম, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই, এটি আমরা প্রমাণ করেছিলাম। পুনরায় আজও আমরা এই এ সমান সমান এল প্লাস ওই বা লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব, এই বিষয়টি নিয়ে আমরা আজকে পুনরায় আবার আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের পাঠ শিরোনাম টেবুলার ছকের সাহায্যে হিসাব সমীকরণের সত্যতা যাচাই, অথবা প্রমাণ করো যে সম্পদ সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার, অথবা এ সমান সমান এল প্লাস ওই, অথবা লেনদেনের হিসাব সমীকরণে প্রভাব দেখাও। আমরা প্রথমেই কিছু লেনদেন দেখে আসি। যেমন 2020 সালের জানুয়ারির 1 তারিখে মিস্টার মিজান নগদ 5,000 টাকা, যন্ত্রপাতি 7,000 টাকা ও 6,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। সোনালী ব্যাংকে 3,000 টাকা জমা দেওয়া দিয়ে হিসাব খোলা হলো। এটা 3 তারিখের একটি লেনদেন। 7 তারিখে মিস্টার শরীফের নিকট থেকে মাল ক্রয় 1,500 টাকা। 10 তারিখ মিস্টার মান্নানের নিকট পণ্য বিক্রয় 2,000 টাকা। 15 তারিখ মিস্টার শরীফের পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 1,450 টাকা প্রদান। মিস্টার মান্নানের নিকট পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 1,900 টাকা পাওয়া গেল। নগদে কর্মচারীদের বেতন প্রদান 500 টাকা এবং ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 50 টাকা। এই লেনদেনগুলোকে আমরা প্রথমে এই লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয় করব, এবং কোন হিসাব খাতটি হিসাব সমীকরণের কোন শ্রেণীভুক্ত সেটি আমরা দেখে আসি। প্রথমেই 1 তারিখের লেনদেনটিতে ছিল মিস্টার মিজান নগদ 5,000 টাকার যন্ত্রপাতি, নগদ 5,000 টাকা, যন্ত্রপাতি 7,000 টাকা ও 6,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। তাহলে এখানে হিসাব খাত রয়েছে, যেমন নগদ টাকার জন্য নগদান হিসাব, যন্ত্রপাতির জন্য যন্ত্রপাতি হিসাব, আর ঋণের জন্য ঋণ হিসাব। এবং মালিক মিজান যেহেতু কারবারে নগদ টাকা এবং যন্ত্রপাতি এনেছে, তাই মালিকের অংশ যেটি সে তার জন্য আরেকটি হিসাব খাত হলো মূলধন হিসাব। অতএব এই লেনদেনে 4টি হিসাব খাত রয়েছে। যেমন নগদান বা নগদ টাকা, এটি শ্রেণীবিন্যাস করলে নগদ টাকা হলো সম্পত্তি এবং যন্ত্রপাতিও সম্পদ, ঋণটা হলো কারবারের দায় এবং মূলধন হলো স্বত্বাধিকার। অর্থাৎ আমরা কোনটি কোন শ্রেণীভুক্ত সেটিও দেখলাম। 3 তারিখে ছিল সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 3,000 টাকা জমা দিয়ে। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংক হিসাব একটি, এবং ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হয়েছে তখন নগদ টাকার হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব আরেকটি হিসাব খাত।
অতএব এখানে দুটি হিসাব খাত রয়েছে, একটি ব্যাংক হিসাব, একটি নগদান হিসাব। ব্যাংকে জমাকৃত টাকা ব্যবসায়ের সম্পদ, তাই এটি সম্পত্তিবাচক হিসাব। নগদান হিসাবও কারবারের সম্পদ, তাই এটিও সম্পত্তিবাচক হিসাব। শরীফের নিকট থেকে মাল ক্রয় 1500 টাকা। এখানে মাল ক্রয় অর্থাৎ ক্রয় হিসাব, আর শরীফের নিকট থেকে মাল ক্রয় মানে এখানে শরীফের নিকট থেকে নগদ বা বাকি কোনো কিছু উল্লেখ নেই, যেহেতু তার নাম লেখা আছে তাই এটি বাকিতে ক্রয়। এই জন্যে যার কাছ থেকে ক্রয় করা হয় তাকে পাওনাদার বা প্রদেয় হিসাব বলে, অর্থাৎ প্রতিষ্ঠান শরীফের নিকট দেনা আছে, তাই প্রদেয় হিসাবকে দায় বলা হচ্ছে এবং ক্রয় হিসাব একটি খরচ, অতএব এটি ব্যয় হিসাব। মান্নানের নিকট পণ্য বিক্রয় 2000 টাকা। এখানে একই কথা, যার কাছে পণ্য বিক্রয় করা হয়েছে তার নাম উল্লেখ রয়েছে, কিন্তু নগদ না বাকিতে তা উল্লেখ নেই, তাই এটা বাকির লেনদেন, বিধায় আমরা মান্নানের কাছে টাকা পাবো, অতএব প্রাপ্য হিসাব। আর মান্নানের নিকট আমাদের টাকা রয়েছে বলে এটি সম্পদ, আর বিক্রয়ের ফলে টাকা কারবারে আসে, এটি আয় হিসাব। শরীফের পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 1450 টাকা প্রদান। আমরা 7 তারিখে দেখেছিলাম শরীফের নিকট 1500 টাকার পণ্য বিক্রয় 1500 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু সে আমাদের কাছে 1500 টাকা পাবে। এখন আমরা তাকে 1450 টাকা প্রদান করতেছি, অর্থাৎ আমরা 50 টাকা কম দিচ্ছি। তাহলে এটা কারবারের জন্য একটি আয়। তো এখানে 3টি হিসাব খাত, ওই প্রদেয় হিসাব আর নগদ টাকা প্রদান করছি তাই নগদান হিসাব, এবং 50 টাকা আমরা বাট্টা পাচ্ছি তাই বাট্টা প্রাপ্তি হিসাব। আর প্রদেয় হিসাব পূর্বেই আমরা দেখেছি যে প্রদেয় হিসাব হচ্ছে কারবারের দায়, নগদ টাকা হচ্ছে সম্পদ, আর প্রাপ্ত বাট্টা এটি হচ্ছে আয়। 20 তারিখ মান্নানের নিকট পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 1900 টাকা পাওয়া গেল। মান্নানের নিকট আমরা 10 তারিখে যে পণ্য বিক্রি করেছিলাম সেই জন্য মান্নানের কাছে আমরা 2000 টাকা পেতাম, কিন্তু এখন আমরা পাচ্ছি 1900 টাকা, অর্থাৎ তাকে আমরা 100 টাকা ছাড় দিয়েছি। অতএব আমাদের হিসাব খাত এখানেও 3টি, নগদ টাকা পাচ্ছি বলে নগদান হিসাব, বাট্টা দেওয়া হচ্ছে বলে বাট্টা হিসাব, এটি ব্যয়, কারণ আমরা কম টাকা পাচ্ছি, আমাদের এটি খরচ হচ্ছে। আর যার কাছ থেকে টাকা পাচ্ছি সে হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার, অতএব এটি একটি সম্পত্তিবাচক হিসাব। কর্মচারীর বেতন প্রদান, বেতন অবশ্যই একটি ব্যয়, তাই বেতন হিসাব, এবং বেতন নগদে প্রদান করা হয়েছে বলে নগদান হিসাব। আর বেতন সবসময়ই ব্যয় এবং নগদ সবসময়ই সম্পদ। লাস্ট আইটেম ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ আমরা যে ব্যাংকে টাকা জমা রেখেছি সেই টাকার উপর আরও সুদ হয়েছে, অর্থাৎ ব্যাংক যে সুদ আমাদের প্রদান করেছে সেই সুদ আমাদেরকে নগদে প্রদান করে না, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, তাই ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে। অতএব ব্যাংক হিসাব একটি এবং মঞ্জুরিকৃত সুদ হিসাব আর একটি হিসাব খাত। অতএব ব্যাংক হিসাব সবসময়ই সম্পদ, আর মঞ্জুরিকৃত সুদ আমরা সুদ পেয়েছি মানে এটি আয় হিসাব। চলো দেখে আসি আমরা যে হিসাব খাতগুলো নির্ণয় করলাম এবং সেটা কোন শ্রেণীর হিসাব সেটি দেখলাম। এখন আমরা এই হিসাব খাত বা এই লেনদেনগুলির সাহায্যে প্রমাণ করব যে সম্পদ সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার। প্রথমেই আমরা এখানে উপরে লিখেছি সম্পদ সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার প্রমাণ করা হলো। তারিখ দিয়েছি, সম্পদের একটা সাইড, দায় ও স্বত্বাধিকারের একটা সাইড। তো আমরা যে অঙ্কটা দেখেছি সেখানে 4টি সম্পদ ছিল, যদি আমরা দেখি তাহলে আমরা আস্তে আস্তে পাবো, এবং দায় ও স্বত্বাধিকারে আমরা 3টি হিসাব খাত পেয়েছিলাম। 1 তারিখে আমাদের ছিল নগদান হিসাব, এই জন্য নগদ টাকা, যন্ত্রপাতি হিসাব, এটাও সম্পদ, যন্ত্রপাতি হিসাব। ঋণ ছিল 6000 টাকা, ঋণ আমরা দেখেছিলাম দায়, তাই এটা দায়ের ওখানে বসলো। আর আমাদের নগদ টাকা ছিল 5000, কিন্তু আমরা এখানে লিখেছি 11000, কারণ যখন 6000 টাকা ঋণ নেওয়া হয়েছে ওই 5000 টাকার সাথে 6000 টাকা যুক্ত হয়ে নগদের পরিমাণ হয়ে গেছে 11000। আর এই 11000 এবং 7000 মোট 18000। 18000-এর মধ্যে ঋণ আছে 6000, তাহলে বাদ দিলে আমাদের মালিকের মূলধন 12000 টাকা। যদি আমরা এভাবেও চিন্তা করি যে মালিক নগদ দিয়েছিল 5000 টাকা আর যন্ত্রপাতি 7000, মোট 12000 টাকা মালিকের অংশ, তাই মূলধন
বা স্বত্বাধিকারে এখানে 12,000 টাকা। গত অঙ্কে আমরা এটা স্বত্বাধিকার দেখিয়েছিলাম, আজকে এটাকে আমরা মূলধন নামে লিখেছি কারণ বোঝানোর স্বার্থে, অর্থাৎ দুইভাবেই লেখা যায়। আমাদের 3 নম্বর আইটেম ছিল ব্যাংকে 3,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। তো ব্যাংকে জমাকৃত টাকা একটি সম্পদ, তাই এখানে ব্যাংক হিসাব 3,000 টাকা ব্যাংকের ঘরে লেখা হয়েছে। আর যখন ব্যাংকে আমরা টাকা জমা দিই তখন আমাদের নগদ টাকা কমে যায়, তাই এই 3,000 টাকা আবার নগদে মাইনাস বা বিয়োগ করা হয়েছে। সেটি কিভাবে বুঝবো? এই যে আমরা ব্র্যাকেট দিয়ে রেখেছি, তার মানে নগদ থেকে এটা মাইনাস হয়েছে। আবার ধারে ক্রয় মানে বাকিতে ক্রয় যেহেতু একটা ব্যয়, আর ব্যয় সবসময় মূলধন থেকে বিয়োগ হয়, তাই এখানে 1500 টাকা প্রথমে মূলধন থেকে ব্র্যাকেটের মাধ্যমে লিখেছি। আর বাকিতে বা ধারে বিক্রয়ের ফলে আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাবের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দায়। এই জন্য দায়ের সাইডে এই প্রদেয় হিসাব 1500 টাকা দেখানো হয়েছে। ধারে বিক্রয় আমাদের একটি হিসাব খাত ছিল প্রাপ্য হিসাব, এবং প্রাপ্য হিসাব ছিল সম্পদ, তাই সম্পদ পাশে আমরা প্রাপ্য হিসাবের ঘরে 2,000 টাকা লিখেছি। আর বিক্রয় হিসাব ছিল আয় সবসময় মূলধনের সাথে যোগ হয়, তাই এই মূলধনের এখানে আমরা আবার 2,000 টাকা লিখেছি। 15 তারিখে আমাদের ছিল যে এই 7 তারিখে যে ধারে ক্রয় ছিল, সেই শরীফকে আমরা ধারে ক্রয়কৃত টাকা যে 1500 ছিল সেটা প্রদান করেছি 1450 টাকা, অতএব আমাদের নগদের 1450 টাকা কমে গেছে। আর প্রদেয় হিসাব বা পাওনাদারকে আমরা 1500 টাকা পূর্ণ নিষ্পত্তি মানে 1500 টাকাই পরিশোধ, তাই 1500 টাকা পাওনাদার দায়ের ঘরে আমরা মাইনাস করেছি। আর আমরা বারটা পেয়েছিলাম 50 টাকা, অর্থাৎ 1500 টাকার জায়গায় 1450 টাকা প্রদান করেছি, অর্থাৎ 50 টাকা আমরা বারটা পেয়েছি, অর্থাৎ আয় বৃদ্ধি পেয়েছে। আর আয় সবসময় মূলধনের সাথে যোগ হয়। 20 তারিখে ছিল যে আমরা 2,000 টাকা যে পেতাম 10 তারিখে ধারে বিক্রয়ের ফলে মান্নানের নিকট থেকে, এখন তার কাছ থেকে পূর্ণ নিষ্পত্তিতে আমরা 1,900 টাকা পেয়েছি। তাই এই 1,900 টাকা আমরা নগদের সাথে যুক্ত করেছি, অর্থাৎ নগদান হিসাব এখানে বৃদ্ধি পেয়েছিল। আর 100 টাকা যে আমরা তাকে ছাড় দিয়েছি, অর্থাৎ আমাদের 100 টাকা বাট্টা বাবদ ব্যয় হয়েছে, আর ব্যয় সবসময় মূলধন থেকে বিয়োগ হয়, তাই 100 টাকা আমরা এই মূলধনের সাথে মাইনাস করেছি। আর যেহেতু প্রাপ্য হিসাব ছিল আমাদের ক্রেডিট, অর্থাৎ সম্পদের পরিমাণ কমে গেছে, তাই 2,000 টাকা আমরা প্রাপ্য হিসাবের সাথে মাইনাস করেছি, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে বুঝাইছি। 25 তারিখে ছিল বেতন প্রদান 500 টাকা। বেতন যেহেতু ব্যয়, তাই মূলধন থেকে এই 500 টাকা একবার বিয়োগ হলো। আর বেতন দেওয়ার ফলে কারবারের নগদ টাকা 500 টাকা আর হ্রাস পেল, তাই নগদ থেকেও 500 টাকা বিয়োগ করা হয়েছে। 31 তারিখে ছিল ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ একটি হিসাব খাত ছিল ব্যাংক হিসাব, আর একটি ছিল মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক হিসাব সম্পদ বলে ব্যাংকের সাথে 50 টাকা যোগ হয়েছে, আর মঞ্জুরিকৃত সুদ আয় বলে সেটি মূলধনের সাথে যোগ হয়েছে। এখন এই যে 4টি সম্পদ, নগদ, যন্ত্রপাতি, ব্যাংক এবং প্রাপ্য হিসাব, আর দায় স্বত্বাধিকার মধ্যে ঋণ এবং প্রদেয় হিসাব দায়, আর মূলধনের এখানটা হলো স্বত্বাধিকার। এগুলো আমরা যোগফল করে দেখি কত হয়। নগদের যোগফল প্লাস মাইনাস করলে 7,950 টাকা, যন্ত্রপাতি 7,000 টাকা, এবং ব্যাংক আমাদের 3,050 টাকা, আর প্রাপ্য হিসাব 0 মানে এই 2,000 টাকা প্লাস এবং মাইনাসে কাটাকাটি হয়ে কোনো ব্যালেন্স নেই। ঋণ 6,000 টাকা, প্রদেয় হিসাবও আমরা কোনো টাকা নেই কারণ প্লাস মাইনাস হয়ে গেছে, আর মূলধনে এসে টোটাল প্লাস মাইনাস করে 12,000। এখন সম্পদ এর পাশের এই 4টি আইটেম যোগ করলে আমাদের যোগফল হয় 18,000 টাকা, এবং দায়ের পাশের এই 3টি আইটেম যোগ করলে হয় 18,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে মোট সম্পদের সাইডের যোগফল 18,000, দায় ও স্বত্বাধিকারের পরিমাণও 18,000 টাকা। তাহলে এটা প্রমাণিত হলো যে সম্পদ সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা আমাদের যে ইমেইল আছে, ফোন নম্বর আছে, বা তোমার যে ক্লাস টিচার আছে হিসাব বিজ্ঞানের, সেই শিক্ষকের কাছেও প্রশ্ন করতে পারো, তিনিও তোমাদের
এটির সঠিক অ্যান্সারটা দিয়ে দিতে পারবেন বলে আমার বিশ্বাস। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।